নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 67তম অর্থাৎ 67তম পর্বে আপনাদের প্রত্যেককে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। ভারত কথার প্রবক্তা ব্যাস শিষ্য মহর্ষি বৈশম্পায়ন, তার কথা আমার ভাষায় আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। যে রাষ্ট্রীয় সার্বিকতার নিরিখে শ্রীকৃষ্ণ সত্রাজিতের কাছে থাকা দুর্মূল্য মণিটি যদু বিষ্ণুসঙ্গের মুখ্য কুলপ্রধানের কাছে জমা দেবার কথা বলেছিলেন, তার দুটি উদ্দেশ্য ছিল। এক, মণিটির এত গুণ যা দেশের প্রাকৃতিক এবং অর্থনৈতিক সর্বপ্রকার বিপর্যয় রোধ করতে সক্ষম, এবং দুই, মণিটি এতটাই মহার্ঘ বা দামি তা রাষ্ট্রের তত্ত্বাবধানে থাকলে সব দিক দিয়েই মণিটির সুরক্ষা নিশ্চিত হয়। এই উদ্দেশ্যেই কৃষ্ণ উগ্রসেনের কাছে জমা রাখার জন্যই সত্রাজিতের কাছে সেই মণিটি চেয়েছিলেন। অচ্যুতোপি তদ্রত্নম উগ্রসেনস্য যজ্ঞমেদিতি লিপ্সঞ্চক্রে। কৃষ্ণের এই উপদেশ সত্রাজিতের ভালো লাগেনি, তার মর্মার্থটিও তিনি ধরতে পারেননি। বরং যদুবিষ্ণু ভোজ অন্ধকুলের সর্বাধিনায়ক মহাপ্রভাবশালী কৃষ্ণের কথা উল্টো অর্থ তিনি করে বসলেন। সত্রাজিতের মনে হলো কৃষ্ণের বুঝি এই মণিটির উপর ভীষণ লোভ আছে। কৃষ্ণ জোরাজুরি করলে পাছে মণিটি হাতছাড়া হয়ে যায়, সে কারণে তিনি মণিটি তার ভাই প্রসেনের কাছে জমা রেখে দিলেন। প্রসেনও সত্রাজিতের মতো বিখ্যাত পরাক্রমী যদুপুরুষ, কিন্তু মণির প্রভাব এমনই যার কাছে মণিটি যায় লোকে ঠিকই বুঝতে পারে। মণির প্রতি তখন অনেকেরই দৃষ্টি পড়েছে, কাতরতাও বেড়েছে। একদিন চোরাগোপ্তা আক্রমণে নিহত হলেন প্রসেন। হরিবংশ বিষ্ণু পুরাণ এই মণিহরণের যে উদাহরণ দিয়েছেন সেখানে একটি গল্প কাহিনী জুড়ে দিয়েছেন। প্রসেন মণি ধারণ করে মৃগয়ায় বেরিয়েছিলেন। সেখানে এক সিংহ হঠাৎ প্রসেনকে আক্রমণ করে মেরে ফেলল, এবং তারপর সিংহ যখন সেই মণিটি নিয়ে পালাতে যাচ্ছে তখন এক ভল্লুকরাজ নাম জাম্ববান সিংহটিকে মেরে মণিটি নিয়ে নিজের ছোট ছেলে সুকুমারকে খেলতে দেয়। সামন্তক মণি পড়ে রইল জাম্ববানের গুহায় তার ছেলের খেলার সামগ্রী হয়ে। মৃগয়া করতে যাবার পর প্রসেন বাড়ি ফিরছেন না। অনেক দিন কেটে যাবার পর সবাই যখন নিশ্চিত প্রসেন মৃগয়া করতে গিয়ে মারা পড়েছেন, তখন সত্রাজিতের মনে সন্দেহের দানা বাঁধল। তিনি পূর্বাপর বিশ্লেষণ করে এই ধারণায় উপনীত হলেন যে কৃষ্ণই প্রসেনকে গুপ্ত হত্যা করে মণিটি আত্মসাৎ করেছেন। তার দৃঢ় নিশ্চয় হলো যে কৃষ্ণের মণিটির উপর ভীষণ নজর ছিল। মণিটি তিনি সত্রাজিতের কাছে চেয়েও পাননি, অতএব বনের মধ্যে প্রসেনকে একলা পেয়ে কৃষ্ণ তাকে হত্যা করে মণিটি নিয়েছেন, এবং সেই মণি এখন অন্য কারো কাছে নয়, একমাত্র কৃষ্ণের কাছেই আছে। এই কথা সত্রাজিৎ এক দুজনের কাছে বলা বলি মাত্রই তা কানাকানি হতে হতে সমগ্র যদুবিষ্ণু অন্ধভোজকুলে চাউর হয়ে গেল যে কৃষ্ণ প্রসেনকে মেরে মণি চুরি করেছেন। অত্যাচারী কংসকে মেরে যিনি 18টি কুলকে একত্রিত করে দ্বারাবতী নগরী প্রতিষ্ঠা করে প্রত্যেককে রক্ষা করেছেন, প্রত্যেককে প্রতিষ্ঠা দিয়েছেন, কৃষ্ণের সেই প্রবল পরাক্রমকে
ঈর্ষান্বিত হয়ে যেন তারা সব ভুলে যদু বৃষ্টি গোষ্ঠীর নিজের লোকেরাই কৃষ্ণের চরিত্রে চোর অপবাদ লেপন করে বসলেন। ব্রহ্মপুরাণ, হরিবংশ, বিষ্ণু পুরাণে প্রসেন হত্যার যে ধারা বিবরণী আছে তাকে আমরা বরং একটু ভালো করে বুঝে নেবার চেষ্টা করি। আগেই বলেছি, প্রাচীন রচনায় অনেক সময় সান্ধ্য ভাষার প্রয়োগ করা হয়। এখানেও সেই প্রয়োগ হয়েছে। আলো আধারের অস্পষ্টতা সরিয়ে এই কাহিনীর মধ্যে স্বচ্ছতার আলো ফেললেই তার নিহিতার্থ বেরিয়ে আসে। এটি অন্যতম সান্ধ্য ভাষার উদাহরণ, কূটপ্রয়োগের নয়। যাই হোক, এই কাহিনীর অন্তঃসার বা নিহিতার্থটা আমরা ধরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, সেই চেষ্টা আমরা অবশ্যই করব এবং করব শ্রীকৃষ্ণকে অনুসরণ করে। তিনি এখন স্বাভাবিকভাবেই বেশ বিব্রত হয়ে আছেন। যে বৃহত্তর স্বার্থে তিনি মণিটি চেয়েছিলেন সেই অর্থ তো কেউ বুঝলই না, বরং সমগ্র গোষ্ঠী তাকে একাধারে চোর অপবাদ দিয়ে বসল। তিনি সিদ্ধান্ত নিলেন তাকে এমন একটা কিছু করতে হবে, তাকে খোঁজ করে বের করতে হবে মণিটির, এবং মণিটি তাকেই উদ্ধার করতে হবে যাতে তার এই অন্যায় অপবাদ দূর হয়। আমরা পূর্ব হতেই জানি যে যদুবংশীয়রা বিভিন্ন গোষ্ঠী উপগোষ্ঠীতে সেই প্রাচীন কাল হতেই বিভক্ত ছিলেন এবং এত দল উপদলের মধ্যে গোষ্ঠীবাজি, মনোমালিন্যের, এমনকি যুদ্ধ বিগ্রহ মারামারিও হতো। এই গোষ্ঠীবাজির অন্তকলহের ফাঁক দিয়ে শক্তিমান যদুসংঘে কংসকে সামনে রেখে জরাসন্ধ ঢুকে পড়েছিলেন। কংসকে মেরে যদুকুলকে ভয়ঙ্কর অত্যাচার অবিচারের হাত হতে রক্ষা করে তাদের একত্রিত করেছেন শ্রীকৃষ্ণ। কিন্তু স্বভাব যাবে কোথায়? শ্রীকৃষ্ণের প্রবল ব্যক্তিত্ব প্রভায় সবাই একত্রিত হলেও দুই একজন যে অন্যরকম হবেন না তা কি করে হয়? তাছাড়া মানুষের স্বভাব তো তাই, উপকারীর উপকার ভুলে যেতে কতক্ষণ। আর অসুয়া, তার তো কোনো বিশেষ কারণের প্রয়োজন হয় না প্রকাশ পেতে। যে কোনো উৎস দিয়ে মনের কোণে নিদারুণ অসুয়া নিজেকে প্রকাশ করে ফেলে, বিশেষ করে যেখানে অক্রূরের মতো মানুষ রয়েছে। অক্রূরের পরিচয় আমরা আপনাদের কাছে ইতিপূর্বে বিস্তৃতভাবেই দিয়েছি, মনে আছে নিশ্চয়ই। অক্রূর ছিলেন কংসের মন্ত্রিসভার অন্যতম সদস্য এবং এই সঙ্গের বেশ প্রভাবশালী মানুষ। অক্রূর কিন্তু কংসের প্রতি অনুরক্ত ছিলেন, কংসের বিশ্বাসী লোকও ছিলেন। ধনুর্যজ্ঞের ছলনায় কৃষ্ণ বলরামকে বৃন্দাবন হতে মথুরায় নিয়ে এসে হত্যা করার যে পরিকল্পনা কংস করেছিলেন, সেই পরিকল্পনায় অক্রূর ছিলেন কংসের অন্যতম সহায়ক। কংসের নির্দেশে অক্রূর বৃন্দাবনে গিয়েছিলেন কৃষ্ণ বলরামকে আমন্ত্রণ করে মথুরায় নিয়ে আসতে। কারণ অক্রূরের একটা ভালো মানুষই চেহারাও ছিল, অন্তত অন্যেরা অক্রূরকে খানিক ভালো মানুষ বলেই মনে করতেন। সেজন্য অক্রূর গেলে অন্যেরা কোনো কিছু সন্দেহ করবেন না এবং কৃষ্ণ বলরাম তার কথায় অবশ্যই ধনুর্যজ্ঞের অনুষ্ঠান আমন্ত্রণ গ্রহণ করবেন, এই পরিকল্পনা করেই কংস মন্ত্রী অক্রূরকে আমন্ত্রণের ভার দিয়ে বৃন্দাবনে পাঠিয়েছিলেন কৃষ্ণ বলরামকে নিয়ে আসতে। কিন্তু বহু দূরদৃষ্টি সম্পন্ন কৃষ্ণ তার প্রখর রাজনৈতিক বোধ হতেই বুঝতে পেরেছিলেন, শুধু তাই নয়, প্রবল কংসপক্ষীয় অক্রূরকেও তিনি নিমেষেই নিজের পক্ষভুক্ত করে দলে টেনে এনেছিলেন অক্রূরেরই এক গোপনতম বাসনাকে চরিতার্থ করে। তিনি
তার প্রখর রাজনৈতিক বুদ্ধি হতে যেমন বুঝতে পেরেছিলেন কংসের অভিসন্ধি, ঠিক তেমনিভাবে একইভাবে তিনি অক্রূরকেও নিজের দলে টেনে নিয়ে আসেন, অক্রূরের এক গোপন বাসনাকে পূরণ করে দিয়ে। উগ্রসেনের কন্যা সুগাত্রী শতনুর প্রতি অক্রূরের যে গোপন প্রেম ছিল, সেই প্রেমকে বিবাহের পূর্ণতা দান করেই কৃষ্ণ অক্রূরকে নিজের দলে টেনে আনলেন। তারপর বলরামের সহায়তায় তিনি কংসকে ধ্বংস করেন। কিন্তু অক্রূরের মধ্যে সবসময় একটা ভীষণ অসূয়া কাজ করত। অক্রূর কৃষ্ণের জ্ঞাতি ভাই, বয়সে অনেকটা বড়। কৃষ্ণের এই অবিসংবাদিত নেতৃত্ব, তার প্রভাব অক্রূর সবসময় মেনে নিতে পারতেন না। বয়সে অনেক বড় হওয়া সত্ত্বেও মনে মনে অক্রূর সত্রাজিতের কন্যা সত্যভামাকে কামনা করতেন। এই কামনার পেছনে সত্যভামার রূপ যতটা, তার চাইতেও বেশি সত্যভামার পিতা সত্রাজিতের অধীনে থাকা সেই মণির আকর্ষণ। আর যখন সত্রাজিৎ নিজের যুক্তি বিন্যাসে প্রসেন হত্যার কথা বলে চলেছেন, তখন অক্রূরও ভীষণ কৃষ্ণ বিদ্বেষী হয়ে পড়লেন। সব দেখে শুনে কৃষ্ণ নিজেই উদ্যোগী হলেন প্রকৃত সত্য নির্ণয়। মণি উদ্ধারের জন্য তিনি একদিন নৃভীতে প্রসেনের মৃগয়ার পথ ধরে বেরিয়ে পড়লেন। বিভিন্ন পুরাণে যে কল্পকাহিনীর বিস্তার রয়েছে, সেই কাহিনীর ডালপালা সরিয়ে সান্ধ্য ভাষার অস্পষ্টতাকে দূর করলেই আমরা প্রকৃত সত্যটি, প্রকৃত কাহিনীটি জানতে পারব। প্রসেন বুঝেছিলেন এই দুর্মূল্য মণি তার নিজের কাছে রেখে দেওয়া ঠিক হবে না। তিনি বুঝতে পেরেছেন এই মণির উপর অনেকেরই দৃষ্টি আছে, লোভ আছে। যে কোনো সময় এই মণি তার কাছ হতে চুরি হয়ে যেতে পারে। তাই তিনি মণিটি অরণ্যে গোপনে কোথাও এক নিশ্ছিদ্র সুরক্ষিত স্থানে লুকিয়ে রাখার জন্য মৃগয়ার নাম করে বেরিয়েছিলেন। প্রসেন জানতেন না বা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তার প্রতিটি পদক্ষেপের ওপর অন্য কেউ ভীষণ তীক্ষ্ণ নজর রেখে চলেছেন। তিনি অরণ্যে প্রবেশ করা মাত্রই একটি সিংহ তাকে আক্রমণ করে মেরে ফেলে এবং সেই মণিটি, সেই দুর্মূল্য বহু প্রভাবময়ী সম্মন্তক মণিটি নিয়ে পালায়। এখানেই আমাদের প্রশ্ন সন্দেহ জাগে। পুরাণ বর্ণিত ঘটনার এখানেই সান্ধ্য অন্ধকারের আলো আধারি খেলা করছে। একটু সতর্ক পাঠক শ্রোতা এখানেই স্বভাবত সন্দিগ্ধ হবেন। সিংহ মানুষের মাংস ফেলে কেন মণি নিয়ে পালাবে? তারপর সেই সিংহকে ফলো করছে একটি জাম্ববান, যে ওই সিংহটাকে মেরে মণিটা নিয়ে আবার পালিয়েছে। এখানে যে পৌরাণিক সান্ধ্য আভাস রয়েছে, তার নিরসন হয়ে যায় যখন আমরা পুরাণের গল্প গাথায় জানতে পারি জাম্ববানের গুহাগৃহে মণিটি পড়ে রয়েছে তার ছেলে সুকুমারের খেলার সামগ্রী হয়ে। এটা কেমন করে সম্ভব? আমরা রামায়ণের ঘটনা যদি স্মরণ করি, তাহলে বুঝতে পারব সে সময় অনেক প্রান্তিক অরণ্যচারী মানুষেরা, আদি জনবাসীরা টোটেম বা মুখোশ ব্যবহার করতেন। বানরের টোটেম, জাম্ববানের টোটেম ব্যবহারকারী পরিচয় তো আমরা রামায়ণে প্রচুর দেখেছি। তারা প্রত্যেকেই শ্রীরামচন্দ্রকে রাবণ জয়ের যুদ্ধে সাহায্য করেছিলেন। মহাভারতে নাগ জনজাতীয় সর্পচিহ্ন ব্যবহার করতেন। এখানেও সিংহের টোটেম ব্যবহারকারী আততায়ী প্রসেনকে লক্ষ্য করে চলেছিলেন। তিনি কোনো সিংহ নন, সিংহের ব্যবহারকারী একজন মানুষ আততায়ী। তাকে, প্রসেনকে একাকী নির্জনে পেয়ে হত্যা করে স্বাভাবিকভাবেই
মাংস না খেয়ে সেই মানুষ আততায়ী মণিরত্নটি নিয়ে পালালেন। দুর্ভাগ্য তাকেও ফলো করছিলেন অন্য আরেকজন, তিনি জাম্ববানের মুখোশধারী। এই দুয়ের যুদ্ধে জাম্ববান মুখোশধারী সিংহ পুরুষটিকে মেরে ফেলে মণিটি করায়ত্ত করে নিজের অরণ্য নিবাসে পালিয়ে যান। শ্রীকৃষ্ণ ঠিক এইরকমই কিছু একটা ভাবনা চিন্তা করে এগিয়ে চলেছে। তিনি ভাবছেন যে কোথাও একটা গোলমাল হচ্ছে, কেউ প্রসেনকে হত্যা করেছে, হত্যা করে মণি নিয়ে পালিয়েছে। তিনি খোঁজ করতে বেরিয়েছেন। প্রসেনকে বলা ভালো, প্রসেনের হত্যাকারীকে আরো স্পষ্ট করে মণিটি কোথায় থাকতে পারে তারই অনুসন্ধানে তিনি এগিয়ে চলেছেন, সেই পথ ধরে, যে পথ ধরে সত্রাজিতের কথা মতো প্রসেন গিয়েছিলেন মৃগয়া করতে। কৃষ্ণের সাথে ছিলেন তার দাদা বলরাম এবং বিশ্বস্ত 2-4 জন যদু পুরুষ। বনের মধ্যে প্রবেশ করে সেখানকার বিশ্বাসী বনচরদের সাথে এগিয়ে চললেন প্রসেনের পদচিহ্ন লক্ষ্য করে। প্রসন্নস্য পদং গৃহ্যং পুরুষৈরাপ্তকারিভিঃ। একটু এগিয়েই কৃষ্ণ থমকে দাঁড়ালেন ঋক্ষবান পর্বতমালার মাঝামাঝি একটি জায়গা। সামনেই পড়ে প্রসেনের অশ্বের মৃতদেহ। আর একটু এগিয়ে খানিক দূরে প্রসেনের দেহ। সেখানে সামন্তক মণির কোনো চিহ্ন মাত্র নেই। প্রসেনকে হত্যা করে আততায়ী মণি নিয়ে পালিয়েছে। অর্থাৎ মণির জন্যই প্রসেন এমন মর্মান্তিক ভাবে মারা পড়েছে। মণি কোথায় গেল? আর প্রসেনকেই বা কে হত্যা করল? কে সেই হত্যাকারী? কি তার পরিচয়? কিভাবে তা জানা যাবে? শ্রীকৃষ্ণ গভীরভাবে মৃত প্রসেনের দেহ নিরীক্ষণ করতে লাগলেন। হঠাৎ তিনি চমকে উঠলেন একটি বিশেষ চিহ্ন, বিশেষ ধরনের আঘাতের চিহ্ন প্রসেনের দেহে লক্ষ্য করে। কি সেই চিহ্ন? শুনব আগামী পর্বে। আমার সকল ধৈর্যশীল শ্রোতাদের কাছে নিবেদন, কখনোই নির্ভারত হয়ে